বিশিষ্ট প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর। নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। জনমত যাই হোক, স্টাইল জিতবেই। আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে স্টোরে স্টাইল বাজার। বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM, কলকাতা ও বারাসাত। SBIHM.com। JK মসালে, যাহা স্বাদ ওয়াহা JK। JT এভিয়েশন কলেজ, আকাশ ওড়ার স্বপ্ন এখন হবে সত্যি। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি ESB পাম্প। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, পুরো নিয়োগ দুর্নীতিতে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু। সকাল 10:26 সিজিও কমপ্লেক্সে এলেন দমকল মন্ত্রী। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, কি খবর রয়েছে? কোর্টের নির্দেশ ছিল যে 10:30টার সময় তিনি ইডি দপ্তরে হাজিরা দেবেন এবং ঠিক 4 মিনিট আগে 10:26 আমরা দেখলাম সুজিত বসু তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং 2 আইনজীবী। আমরা দেখলাম তিনি প্রবেশ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু এর আগে তাকে 3 বার নোটিশ পাঠানো হয়েছিল। আমি পার্থকে বলবো, ইডির ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ এই সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির যে দপ্তর রয়েছে এই মুহূর্তে কিন্তু সুজিত বোসকে বসিয়ে রাখা হয়েছে। এর আগে 3 বার তাকে নোটিশ পাঠানো হয়। তার বাড়িতে তুমি জানো 2 বার তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তার বাড়িতে, তার রেস্তোরাঁয়, ছেলের যে ধাবা রয়েছে, হোটেল রয়েছে, পাব রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য পাওয়া গেছিল। কি তথ্য? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেখানে ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল এবং সেই সূত্র, সেই তথ্য সামনে রেখেই সুজিত বসুকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এর আগে তাকে 3 বার নোটিশ পাঠানো হয়। তিনি বারবার ইডি আধিকারিকদের জানান যে তিনি নির্বাচনের কাজের জন্য ব্যস্ত রয়েছেন। বিধাননগরের তিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তাকে এভাবে হ্যারেস কেন করা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং তৃতীয় নোটিশ পাওয়ার পর সুজিত বসু হাইকোর্টে পৌঁছে গেছিলেন। হাইকোর্টের নির্দেশ ছিল যে নির্বাচনের ঠিক পরের দিন, অর্থাৎ আজকে 1 মে তিনি হাজিরা দেবেন সকাল 10:30 নাগাদ। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কি রয়েছে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? সুজিত বসুর তরফে বারবার যেটা বক্তব্য পেশ করা হয়েছে যে সিবিআই এর যে ফাইনাল চার্জশিট পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে অ্যাকিউজ করা হয়নি, তার নাম পর্যন্ত নেই কোথাও। সেই চার্জশিটে কেন ইডি তাকে বারবার নোটিশ পাঠাচ্ছে, ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুলেছেন। কিন্তু যেটা ইডির তরফে বা ইডির সূত্রের খবর যে তারা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে বেআইনিভাবে চাকরি হয়েছিল সেই সূত্র, সেই তথ্য সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কেন? ইডি তরফে দাবি করা হচ্ছে যে সময় এই বেআইনিভাবে চাকরি হয়েছিল সেই সময় কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় ছিলেন সুজিত বসু এবং সেখানে কিন্তু যে বোর্ড মিটিং হয়েছিল সেখানে তিনি ছিলেন কিনা, কিভাবে এই সিদ্ধান্ত হয়েছিল যে কাদের চাকরি দেওয়া হবে, কোনোভাবে টাকার লেনদেন হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য সামনে রেখেই প্রশ্ন করতে চান ইডি আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আর একবার তোমাকে ছবি দেখাবো, ইডির ওপরের যে অফিস রয়েছে সেই ছবি। পার্থকে বলবো ছবি দেখাতে। এখন সুজিত বসুকে বসিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সুজিত বোস তাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। এর আগে তুমি জানো সুজিত বোসের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জামাই, প্রাক্তন জামাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে সুজিত বোস তিনি এসে পৌঁছেছেন এবং তিনি যখন প্রবেশ করছিলেন তখন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কোনো ডকুমেন্ট নিয়ে এসছেন। তার উত্তর ছিল না, কোনো নথি নিয়ে আসেনি, শুধুমাত্র হাইকোর্টের যে অর্ডারের কপি সেই কপি নিয়ে এসছি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেন আপনাকে বারবার ডাকা হচ্ছে? তার উত্তর ছিল জানি না, গিয়ে দেখি, জিজ্ঞাসাবাদের পর জানাবো। অর্থাৎ সুজিত বোস তিনি দাবি করছেন যে দক্ষিণ দমদম পুরসভায় যে দুর্নীতির অভিযোগ, যা বেআইনি চাকরি হয়েছিল, যে অভিযোগ সামনে এসছে তার সঙ্গে তার কোনো কানেকশন নেই, তিনি একাধিকবার বলেছেন। কিন্তু ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর যে তদন্ত করতে গিয়ে একাধিক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসছে
এবং যে তল্লাশি অভিযানে যে তথ্য বা এভিডেন্স পাওয়া গেছিলো সেটাকে সামনে রেখেই কিন্তু আজকে সুজিত বসুর জিজ্ঞাসাবাদ। এবার দেখার বিষয় হবে যে তাকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি যখন বেরোবেন ইডি দপ্তর থেকে তখন আমরা চেষ্টা করব তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া এবং আজকে তার সঙ্গে কি কথাবার্তা হলো, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো, সেই সমস্ত প্রশ্ন করার চেষ্টা করব আমরা। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ। এদিকে রাজ্যে 2 দফায় ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে, আগামী সোমবার ভোটের ফল ঘোষণা। আর তার মধ্যেই ফের একবার বাড়লো অটোর এলপিজির দাম। এর আগে 3 ধাপে বেড়েছিল অটো এলপিজির দাম, আর এবার লিটার প্রতি 1 লাফে 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর এলপিজির। এর ফলে অটো চালকরা কতটা আশঙ্কিত, অটো যাত্রীরা তারাই বাকি বলছেন। কতটা দাম বাড়লো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সন্দীপ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এর আগেও আপনারা জানেন যুদ্ধ পরিস্থিতিতে 3 দফায় বেড়েছিল অটো এলপিজির দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটো এলপিজির দাম, আর এবার 1 লাফে লিটার প্রতি 6 টাকা 44 পয়সা দাম বাড়লো অটো এলপিজির। অটো জ্বালানির দাম ফের বাড়ায় বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ার আশঙ্কা করছেন অটো চালক থেকে নিত্যযাত্রীরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে 31 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটো জ্বালানি। যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, অটো এলপিজির এই দাম বৃদ্ধি, এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বৃদ্ধি, তা কিন্তু অটো চালকদের দুশ্চিন্তায় ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাম্পে আজকে সকাল থেকে কলকাতায় যত পাম্প রয়েছে যেখানে অটোর এলপিজি পাওয়া যায় সেখানে একই ছবি, উদ্বিগ্ন অটো চালকদের ছবি তুমি দেখতে পাবে। যে এই যে বর্ধিত দাম আজ থেকেই কার্যকর হয়েছে। 89 টাকা 40 পয়সা 1 লিটার অটো এলপিজির দাম। এই 89 টাকা 40 পয়সা আজকে সকাল থেকেই এই দাম লাগু হয়েছে। কত ছিল যেটা শেষ গতকাল পর্যন্ত অটো চালকরা গ্যাস ভরেছেন, গতকাল পর্যন্ত দাম ছিল 82 টাকা 96 পয়সা। 90 পয়সার সঙ্গে 6 টাকা 44 পয়সা প্রতি লিটারে বাড়তি দিতে হচ্ছে। অর্থাৎ আজ থেকে অটো এলপিজির দাম লিটার প্রতি দাঁড়িয়েছে 89 টাকা 40 পয়সা। সকাল থেকে বিভিন্ন পাম্পে অটো চালকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। কলকাতার সমস্ত এলপিজি যেখানে ভরাতে যান অটো চালকরা সর্বত্র একই ছবি। জানুয়ারি মাসে, চলতি বছরের জানুয়ারি মাসে যেখানে 51 টাকা 65 পয়সা ছিল অটো এলপিজির দাম, সেখান থেকে ফেব্রুয়ারিতে সেটা বেড়ে হয় 57 টাকা 68। তারপরে মার্চ মাসে যখন বাড়লো তখন বেড়ে হলো 62 টাকা 68 পয়সা। মার্চ মাসে দ্বিতীয় দফায় আরেকবার বাড়লো, বেড়ে হলো 70 টাকা 68। এপ্রিলের গোড়ায় বেড়ে হলো 82 টাকা 96। এবার মার্চের গোড়ায় ঠিক 1 মাসের মাথায় 30 দিনের মাথায় আবার অটো এলপিজির দাম বেড়ে 89 টাকা 40 পয়সা। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ অটো চালকদের মাথায়। এই যে দাম বাড়লো, কতটা সমস্যায় পড়লেন আপনারা? অনেক ডিস্টার্ব হচ্ছে স্যার, দাম এত বেড়ে যাচ্ছে, মাথা খারাপ হচ্ছে গাড়ি চালাতে। 4000 টাকা পকেট দিয়ে বেড়ে যাচ্ছে গাড়ি চালাতে। প্রত্যেকটা অটো চালকদের একই ছবি। আপনাদের কোন রুটের অটো? আমাদের তপসিয়া পার্ক সার্কাস। অটো ভাড়া বেড়েছে আপনাদের? হ্যাঁ, 3 টাকা বেড়েছে। 3 টাকা দিয়ে মানে আমাদের সমস্যাটা হল হচ্ছে না তো। প্রত্যেক মাসে মাসে টাকাটা বাড়িয়ে যাচ্ছে, টাকাটা বাড়াতে যাচ্ছে। লাস্ট কবে অটো ভাড়া বেড়েছে আপনাদের? এই সবে 1 মাস হলো তো। এরপরে আবার আজকে গ্যাসের দাম বাড়লো। এবার কি করবো, মানে পাবলিকের সঙ্গে মারামারি করব আমরা? মার্কে তো আমরা মরে যাব, সরকার তো আসবে না এখানে, আমরা মরে যাব। এই আবার যে ভাড়াটা আমরা বাড়াবো, কার উপরে চাপ গেল? পাবলিকের উপরে। পাবলিকের উপরে কামাই নেই, ওরা কোথায় থেকে দেবে? কত গলা টিপবো? এটাই হয়েছে সমস্যার জায়গা। বিভিন্ন রুটে, কলকাতার বিভিন্ন রুটে অল্প বিস্তর অটো ভাড়া বেড়েছে, 1 টাকা 2 টাকা 3 টাকা, কোথাও অবশ্যই এর থেকে বেশি বেড়েছে। কিন্তু আবারও নতুন করে এলপিজির দাম বৃদ্ধি, তাতে সাধারণ মানুষের দুশ্চিন্তা একটাই, আবার অটো ভাড়া বাড়বে না তো, সেই আশঙ্কার জায়গা কিন্তু থাকছে। ধন্যবাদ সন্দীপ। অটোর এলপিজির দাম বাড়ার পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে। কলকাতায় দাম বেড়েছে সবচেয়ে বেশি। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 1 লাফে বাড়ল 994 টাকা। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 2208 টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। দিল্লি ও মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 990 টাকা। আজ থেকে বর্ধিত দাম কার্যকর হবে, যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে।
এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। সিপিএম এর বুথ এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। হুমকি দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, এমনটাই অভিযোগ সামনে এসেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাও অভিযোগ করেছেন সিপিএম এর বুথ এজেন্ট। আরো বিস্তারিত জানাবেন রাজীব চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, সিপিএম এর বুথ এজেন্ট ঠিক কি অভিযোগ করছেন, পুলিশের তরফ থেকে বা কি জানা যাচ্ছে? সিপিএম এর বুথ এজেন্ট রুহুল আমিন গতকাল রাতে তার গ্রামের যখন চায়ের দোকানে চা খাচ্ছিলেন, অন্য দিনের মতো ওই গ্রামের দোকানে চা খান, তখন স্থানীয় যে তৃণমূলের নেতৃত্বে এক বিশাল বাহিনী ওই চায়ের দোকানে আসে এবং চায়ের দোকানে আসার পর রুহুল আমিনকে ঘিরে ধরে তারা জানতে চান কেন তিনি এজেন্ট হয়েছেন এবং কার মদতে তিনি এজেন্ট হয়েছেন। এবং প্রায় রুহুল আমিনের অভিযোগ আধ ঘন্টার বেশি সময় ধরে তাকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হয় হয় এবং তাকে বলা হয় যদি 4 তারিখে 50-এর বেশি এই 40 নম্বর বুথ থেকে ভোট হয় তাহলে তার প্রাণ সংশয় হবে। এবং তিনি কার্যত শেষ পর্যন্ত তাদের কাছে নথি স্বীকার করেন, তখনই তার পরিবারের লোকজন খবর পান এবং তারা সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এবং সেই ঘটনায় শেষ নয়, এবং তারপরে পুলিশকে অভিযোগ করে ইসলামপুর থানার পক্ষ থেকে একটা ভিডিও করে জানানো হয় কোনো ঘটনাই ঘটেনি। ইসলামপুর থানা সরাসরি একটি ভিডিও দেন সাংবাদিকদের, ইসলামপুর থানার ওসি ঘটেনি। এবং আজকে যখন সিপিআইএম প্রার্থী ওই গ্রামে যান এবং রুহুল আমিনের সঙ্গে কথা বলেন এবং যেখানে সিসিটিভি এই ঘটনা ঘটেছে সেখানে মানুষজনের সঙ্গে কথা বলছেন, তখন ফের তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ শুরু হয় তৃণমূল নেতৃত্বের এবং কার্যত সিপিএম প্রার্থীকে সেখানে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এবং তারপরে পুলিশের পক্ষ থেকে সেখানে এই ঘটনার পরেও রাতের পর থেকে সেখানে কোনো পুলিশি পোস্টিং ছিল না এবং সিপিএম প্রার্থী যেটা অভিযোগ করছেন তিনি যখন আক্রান্ত হচ্ছেন, তাকে যখন এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে তখন পুলিশকে ফোন করেও কেউ আসেনি, একমাত্র একজন সিভিক আছেন এবং তারপর তিনি সেই রুহুল আমিনকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন। এবং যেটা পুলিশ সুপার যেটা সরাসরি জানিয়েছেন এবং ঘটনার পর কেস রেজিস্টার করা হয়েছে, কিন্তু স্থানীয় থানা সূত্রে যারা গতকাল রাত্রে ঘটিয়েছেন তারাই আজ সকালে ফের এখানে দাদাগিরি করেছেন বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছেন রাতে পুলিশ যায় এবং যারা অভিযুক্ত তাদের সঙ্গেই কথা বলে চলে যায়। গোটা ঘটনা নিয়ে কিন্তু ভোট পরবর্তী হিংসার একটা বড় নজির কিন্তু মুর্শিদাবাদের ইসলামপুর। একদমই সব মিলিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। আপাতত রাজীব তোমায় ধন্যবাদ। দুদফায় বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে। ভিন রাজ্য নয়, সুদূর প্যারিস থেকে ভোট দিতে কলকাতায় এসেছেন পেশায় চিকিৎসক অর্ণব সরকার। শান্তিপূর্ণ ভোট দিতে পেরে তিনি খুশি। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুদফাতে এবার রেকর্ড ভোট পড়েছে। দলে দলে মানুষ বেরিয়েছেন ভোট দিতে। 2021-এর তুলনায় ভোটার সংখ্যা কমলেও প্রদত্ত ভোট বেড়েছে চোখে পড়ার মতো। এই উপচে পড়া ভোটের নেপথ্যে নানা কারণ থাকতে পারে, তার মধ্যে অবশ্যই একটা হলো এসআইআর। এবার ভোট না দিলে পরে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, এই আশঙ্কা থেকেও অনেকে ভোট দিয়েছেন। ভিন রাজ্য ভিন দেশ থেকে ট্রেনে প্লেনে চড়া দামে টিকিট কেটে অনেকেই ফিরেছেন রাজ্যে। যেমন সল্টলেকের বাসিন্দা পেশায় চিকিৎসক অর্ণব সরকার, 20 বছরের উপর কর্মসূত্রে থাকেন প্যারিসে। বিধাননগর কেন্দ্রের ভোটার তিনি। দ্বিতীয় দফায় ভোট দিতে আকাশপথে প্রায় 8000 কিলোমিটার পেরিয়ে শেষবার ভোট দিয়েছিলেন 2011 সালে। এসআইআর হয়েছে এবছর, সেরকম একটা নতুন আবহাওয়া, তো সেই হিসেবে মনে একটা ছিল যে অনেকদিন ভোট দেওয়া হয়নি, এবার ভোট দিতে যেতে হবে। সুদূর ইউরোপ থেকে 11 বছর পর ঘরে ফিরে দিলেন ভোট। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পেরে নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিধাননগরের বাসিন্দা চিকিৎসক অর্ণব সরকার। আমার মনে হয় ঐতিহাসিক যেটা আমি দেখলাম এবছর সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গে হয়তো প্রথমবার আমার অন্তত দেখা যে বিশেষ কোনো হিংসা হয়নি এবং কোনো মানুষের মৃত্যু হয়নি, সেটা একটা বিরাট বড় ব্যাপার। কেননা এত বছর ধরে আমি সময় শুনে আসতাম যে ভোটের আগে এতজনের মৃত্যু হয়ে গেল, এখানে এতজনের মৃত্যু হলো, আজকে এখানে বোম পড়লো, কালকে এখানে, সেইগুলো যে হয়নি সেটা একটা বিরাট বড় উৎসব। এটাই আমার মনে থাকবে। এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এত সংখ্যায় ভোট দেওয়া, সেটাও একটা বিরাট বড় ব্যাপার। অর্ণব সরকারের মতো অনেকেই বাইরে থেকে এসেছিলেন নিজের ভোটটা দিতে। এবার যেরকম উৎসবের মেজাজে ভোট হয়েছে তাতে খুশি তারা সকলেই। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখো এখানে কলকাতা পুলিশ। ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, ওদের হয়ে স্ট্রং রুম খুলে সিআরপিএফ ইলেকশন কমিশন কাজ করছিল। দেখবো যে এখানেও কেউ অন্য কিছু করার তালে আছে কিনা। স্ট্রং রুম একদম সেফ সিকিউর আছে। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, Peg It Higher. Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। Duff & Dutter Class 11 and 12 বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোয়েশ্চেন বাঞ্চ। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DITM কলকাতা, আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। डॉक्टर्स चॉइस कच्ची घनी সরষের তেল। MCKV इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग, ड्राइविंग इनोवेशन, ट्रेन फॉर लीडरशिप। আমি রূপায়ণ পাল, উচ্চ মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, ওই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। দাদু, এই বাড়িতে তোমার বিয়ে হয়েছিল? দাদু ভাইও বিয়ে করবে এখানে? অসম্ভব। তাছাড়া 10-15 বছর আগে রং করা এই বাড়ি এতদিনে ভূতের বাড়ি হয়ে গেছে। দাদু, এই বাড়ি তো এখনো তোমার মতোই ঝকমকে ইয়াং। বার্জার লং লাইফ এর পিওর সিলিকন টেকনোলজি দেয় ধুলো, বৃষ্টি আর ফাঙ্গাস থেকে লং লাস্টিং প্রোটেকশন। বার্জার লং লাইফ বাড়িকে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। সাঁতরা উচ্চতর রসায়ন, নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক।